নতুন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন আর প্রথম দিনেই এ কেমন চরম বিশ্বাসঘাতকতা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের দাগ এখনো রাজপথ থেকে পুরোপুরি শুকোয়নি, অথচ ক্ষমতার মসনদে বসেই শহীদদের নাম মুছে ফেলা চক্রান্ত শুরু হয়ে গেল। যে পতিত ফ্যাসিস্টদের হটিয়ে হাজারো প্রাণের বিনিময়ে নতুন দেশ গড়া হলো, সেই ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সামনে আজ ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। একদিকে বিরোধী দলগুলোর ক্ষোভ ও ওয়াকআউট, আর সবচেয়ে বড় চমক, যাকে একসময় খোদ দল ভাঙার কারিগর বলা হতো, তিনি এখন জাতীয় সংসদের স্পিকার। এই যে ডেপুটি স্পিকার, ওনাকেও কিন্তু আপনারা কায়সার কামাল, উনিও কিন্তু বিখ্যাত। ওই যে শহীদ হাদির যে হত্যাকারী ফয়সাল যখন জামিন পায়, কার মাধ্যমে জামিন পায়? অ্যাডভোকেট কায়সার কামাল ওনাকে জামিন করে, কিন্তু উনি হচ্ছেন এখন ডেপুটি স্পিকার। জিনিসটা কিন্তু জমে গেছে। চুপ্পুকে দিয়ে বিএনপি লিখিত ভাষণ পড়ানো, এটা নিয়ে ওয়াকআউট করা, বিরোধী দলের নেতাকর্মীদের স্লোগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, শেষমেশ রাষ্ট্রপতির পদ হারাতে যাচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা হতে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। নানা জল্পনা কল্পনা নাটকীয়তার পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাষ্ট্রপতির অপসারণে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজকে যে তুলকালাম কাণ্ড হয়েছে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে, সেটি আপনারা সকলেই দেখেছেন। জামায়াত এনসিপির 11 দলীয় জোটের সংসদ সদস্যরা বলছে, কোনো ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিস্টের কোনো দোসরকে ক্ষমতায় রেখে তারা কার্যক্রম অব্যাহত রাখবে না। তারা বলছে রাষ্ট্রপতি চুপ্পু সে ফ্যাসিবাদের দোসর, তাকে অপসারণ না করলে জুলাই আন্দোলন পূর্ণ হবে না। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি আসলে সঠিকভাবে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের যে শহীদরা, যে মানুষগুলো জীবন দিয়েছে, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে যদি চুপ্পুকে অপসারণ করা না হয়। এটি বলছে জামায়াত এনসিপির 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। আজকে দেখেছেন কিভাবে পার্লামেন্টে বয়কট করেছে জামায়াত এনসিপির সংসদ সদস্যরা। তারা ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদী এবং দালাল আখ্যায়িত করে রাষ্ট্রপতির বক্তব্যকে প্রত্যাখ্যান করে তারা সংসদ বয়কট করে বেরিয়ে আসে। চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ দেখি। আসলেই কি তাহলে শেষ পর্যায়ে জামায়াত এনসিপির কথাই রাখতে যাচ্ছে সরকার? সত্যি সত্যি কি তাহলে পদ হারাতে পারে, রাষ্ট্রপতির পদ হারাতে যাচ্ছে চুপ্পু সাহেব? নতুন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন আর প্রথম দিনেই এ কেমন চরম বিশ্বাসঘাতকতা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের দাগ এখনো রাজপথ থেকে পুরোপুরি শুকোয়নি, অথচ ক্ষমতার মসনদে বসেই শহীদদের নাম মুছে ফেলা চক্রান্ত শুরু হয়ে গেল। যে পতিত ফ্যাসিস্টদের হটিয়ে হাজারো প্রাণের বিনিময়ে নতুন দেশ গড়া হলো, সেই ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সামনেই আজ ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। একদিকে বিরোধী দলগুলোর ক্ষোভ ও ওয়াকআউট, অন্যদিকে সরকারি দলের আসনে বসে তারেক রহমানের রহস্যময় হাততালি। আর সবচেয়ে বড় চমক, যাকে একসময় খোদ দল ভাঙার কারিগর বলা হতো, তিনি এখন জাতীয় সংসদের স্পিকার। এখানেই শেষ নয়, জুলাই বিপ্লবের আইকনের খুনির আইনজীবীকে সরাসরি বসিয়ে দেয়া হলো ডেপুটি স্পিকারের চেয়ারে। কিসের ইঙ্গিত দিচ্ছে সব? তবে কি নতুন বাংলাদেশেও সেই পুরনো রাজনীতিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে? আজ পুরো বাংলাদেশ এক ঐতিহাসিক ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো। জাতীয় সংসদের এই নতুন অধিবেশনে বিরোধী দলগুলো যে একটা কঠিন বার্তা দিতে যাচ্ছে, সেটা আগেই ধারণা করা হয়েছিল রাজনীতি সচেতন মহলে, আর বাস্তবে ঘটলো ঠিক তাই। সংসদে যখন পতিত স্বৈরাচারের আশীর্বাদ পুষ্ট বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ভাষণ দিতে দাঁড়ালেন, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় দৃশ্য।
বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা কোনো রকম রাগঢাক না করে সরাসরি ফ্যাসিবাদের এই দোসরের বক্তব্য শোনা থেকে বিরত থাকেন। তারা অধিবেশন কক্ষ থেকে বয়কট করে ওয়াকআউট করেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে কোনো আপোষ নয়। রক্তের দাগ পার করে এসে স্বৈরাচারের কোনো দোসরের মুখ থেকে নীতিবাক্য শোনার কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সংসদের ভেতরে দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য, যা দেশের আগামী রাজনীতির জন্য এক বিশাল ও গভীর বার্তা। একদিকে বিরোধী দলের নেতারা যখন তীব্র প্রতিবাদ করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠিক তখন সরকারি দলের আসনে বসা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান রীতিমতো হাততালি দিচ্ছেন। এই হাততালি শুধু রাষ্ট্রপতির ভাষণের প্রতি সাধারণ কোনো সমর্থন ছিল না, বরং এটি ছিল একটি সুস্পষ্ট রাজনৈতিক সিগন্যাল। এই সিগন্যাল বলে দিচ্ছে বিএনপি এখন সিস্টেমের সাথে পুরোপুরি মানিয়ে নিতে চাইছে। অতীত অবস্থান থেকে সরে এসে রাষ্ট্র ক্ষমতার সমীকরণে তারা এখন আপোষের পথেই হাঁটছে। বিপ্লবের চেতনার চেয়ে ক্ষমতার হিসাব নিকাশি এখন তাদের কাছে হয়তো মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনের চমক বা নাটকীয়তা শুধু বিরোধী দলের ওয়াকআউটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সংসদের ভেতরে আজ এমন একটি ঘটনা ঘটেছে যাকে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক বা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করা যায়। আর এই সাহসী কাজটি করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামায়াত ইসলামীর বর্ষীয়ান নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংসদে যখন আনুষ্ঠানিক শোক প্রস্তাব উত্থাপন করা হলো, তখন সরকারি দল বিএনপির পক্ষ থেকে অত্যন্ত সুকৌশলে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামটি বাদ দেওয়া হয়। একটু ভেবে দেখুন যে শহীদ শরীফ ওসমান হাদি এই নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন দিলেন, যার খুনিরা আজ ভারতে বসে নতুন ষড়যন্ত্র করছে, সেই হাদির নাম প্রথম সংসদের শোক প্রস্তাবেই রাখলো না বিএনপি। তারা হয়তো কোনো বিতর্কে না গিয়ে একটি ক্লিন ইমেজ ধরে রাখতে চেয়েছিল, অথবা রাজনৈতিক প্রতিপক্ষের কোনো আইকনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায়নি। কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজ আসন থেকে তীব্র প্রতিবাদে দাঁড়িয়ে যান। তিনি জোরালো দাবিতে শুধু ওসমান হাদির নামই নয়, বরং বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এবং জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামায়াতের শহীদ নেতাদের নাম অন্তর্ভুক্ত করতে স্পিকারকে বাধ্য করেন, যা পুরো সংসদকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। একটু পেছনে ফিরে তাকান, মনে করে দেখুন গত 5 আগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের আপামর ছাত্র জনতা যে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তারই চূড়ান্ত প্রতীক হিসেবে সেদিন তারা এই জাতীয় সংসদ দখল করে নিয়েছিল। আর আজ সেই ছাত্র জনতা রক্তস্নাত সংসদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হলো রাজনীতিবিদদের হাতে। কিন্তু অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের ফলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হওয়া বিএনপি আজ সেই অভ্যুত্থানের স্পিরিটকে সবচেয়ে বেশি অবজ্ঞা করছে। রক্তের অক্ষরে লেখা জুলাই সনদকে পাশ কাটিয়ে আজ সরকারি দল সংসদে নিছক কিছু আনুষ্ঠানিকতা পালন করল। প্রথম দিনেই তারা প্রমাণ করে দিল নিজেদের দেয়া নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের অঙ্গীকারের সাথে তারা চরম বেইমানি করেছে। কথা ছিল স্পিকার বা ডেপুটি স্পিকারের কোনো একটি পদ বিরোধী দলকে দেয়া হবে, ভারসাম্যপূর্ণ রাজনীতি কায়েম হবে, কিন্তু বাস্তবে তার কিছুই দেয়া হয়নি। শুরু হলো এক চরম বিশ্বাসঘাতকতার নতুন অধ্যায়। এরপর আসি আজকের দিনের সবচেয়ে বিস্ময়কর চমকে। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে স্পিকার পদে ডক্টর আব্দুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী কিংবা অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল। সবাই এক প্রকার নিশ্চিত ছিলেন এই তিনজনের মধ্য থেকেই কেউ স্পিকার হবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্পিকারের চেয়ারে বসানো হলো মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে। এই সিদ্ধান্ত রাজনীতির মাঠে রীতিমতো একটি সারপ্রাইজিং মুভ, কারণ একসময় এই মেজর হাফিজের বিরুদ্ধেই নিজ দল ভাঙার সুস্পষ্ট গুঞ্জন ছিল। 111-এর সেই উত্তাল সময়ে বিএনপিতে যে সংস্কারপন্থী ধারার জন্ম হয়েছিল, যারা -2 ফর্মুলা অর্থাৎ হাসিনা ও খালেদাকে মাইনাস করে নতুন রাজনীতি গড়তে চেয়েছিল, সেই অংশের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। সে সময় আব্দুল মান্নান ভুইয়ার সাথে মিলে তিনি দলের ভেতরে বিদ্রোহ করেছিলেন। অথচ দল থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়া, দীর্ঘদিন দলের সর্বোচ্চ ফোরাম থেকে দূরে থাকা সেই মেজর হাফিজকেই আজ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। তারেক রহমানের দিক থেকে এটি যেমন একটি বিশাল রূপান্তর, তেমনি মেজর হাফিজের জন্যও এটি তাৎপর্যপূর্ণ। একসময় যিনি দলের ভেতর বিদ্রোহ করেছিলেন, আজ তিনি তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট হয়েই স্পিকার হলেন। মূলত তাকে নির্বাহী ক্ষমতার বাইরে একটি সম্মানজনক পদে বসিয়ে নিষ্ক্রিয় রাখার এটি একটি মাস্টার স্ট্রোক। কিন্তু সবচেয়ে বড় নৈতিক প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে ডেপুটি স্পিকার পদে অ্যাডভোকেট কায়সার কামালের নিয়োগ। এই নিয়োগ এক বিশাল বিতর্কে জন্ম দিয়েছে এবং ছাত্র জনতার অনুভূতির সাথে সরাসরি বেইমানি। রাজনৈতিক ও সচেতন মহলে গুরুতর অভিযোগ রয়েছে যে এই কায়সার কামালি আইনজীবী হিসেবে শহীদ শরীফ ওসমান হাদির শুটারের আইনি লড়াই লড়েছিলেন এবং ফয়সাল নামের ওই খুনির জামিন করিয়েছিলেন। একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন তো, যে ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম প্রধান আইকন, আজ যখন তার খুনিরা ভারতে রিমান্ডে বসে আছে, তখন সেই খুনির আইনজীবীকে বানানো হলো নতুন বাংলাদেশের সংসদের ডেপুটি স্পিকার। এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে?
নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনেই বর্তমান মন্ত্রিসভা থেকে উঠে এসে হঠাৎ করে এই দায়িত্ব পেলেন। খুব সহজেই ধারণা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভাতেও বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে। প্রথম দিনের প্রথম অধিবেশনের শুরুতেই বিরোধী দলের সাথে ন্যূনতম আলোচনা না করে একতরফাভাবে সভাপতি মনোনয়ন এবং স্পিকার চাপিয়ে দেওয়ার মাধ্যমে বিএনপি দেশবাসীকে অত্যন্ত কড়া একটি বার্তা দিয়ে দিল। আগামী দিনে এই দেশ এবং সংসদ আসলে কিভাবে চলবে, কার আঙুলের ইশারায় চলবে তার সুস্পষ্ট স্বৈরতান্ত্রিক আভাস হয়তো প্রথম দিনেই পাওয়া গেল। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যে ইতিবাচক, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক রাজনীতির আশা করেছিলাম, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন। সংসদে একতরফা আধিপত্যবাদী সিদ্ধান্ত এবং খুনিদের আইনজীবীদের পুরস্কৃত করার এই ধারা আগামীতে দেশের রাজনৈতিক সংকটকে আরো গভীর করতে পারে। এই রাজনৈতিক চালবাজি কোথায় গিয়ে থামবে সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। কেমন দেখলেন নতুন বাংলাদেশের সংবিধানের সংসদ, সংবিধান রক্ষা করার জন্য এই সংসদ, কিন্তু কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে ভালো লাগছে। বিরোধী দলের ভূমিকা ভালো লাগছে, সরকারি দলের ভূমিকা ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে নতুন স্পিকার মেজর হাফিজ সাহেবকে। উনি স্পিকার, কিন্তু উনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী আর স্পিকার এক ব্যক্তি থাকে না কখনো, যার জন্য মন্ত্রিত্ব থেকে পদত্যাগ কইরা স্পিকার হিসাবে শপথ নিছেন। আবার এদিকে দেখেন, এই যে ডেপুটি স্পিকার, উনাকেও কিন্তু আপনারা চিনেন, কায়সার কামাল। উনিও কিন্তু বিখ্যাত। কিভাবে বিখ্যাত জানেন? ওই যে শহীদ হাদির যে হত্যাকারী ফয়সাল, ডাকনাম আবার রাখছে কলকাতায় যায় রাহুল। এই রাহুল যখন জামিন পায়, কার মাধ্যমে জামিন পায়? অ্যাডভোকেট কায়সার কামাল ওনাকে জামিন করে, কিন্তু উনি হচ্ছেন এখন ডেপুটি স্পিকার। জিনিসটা কিন্তু জৈবা গেছে। হ্যাঁ, সব ধরনের মানুষই আছে এখানে ভাই। সবচেয়ে বড় মজা হয়েছে কোন জায়গায় জানেন? যখন আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এন্ট্রি নেয়, এন্ট্রির সময় দেখছেন ভেগুল বাজতেছিল, আর কে যেন একজন পিছন থেকে চিৎকার করে বলতেছিল, মহামান্য রাষ্ট্রপতি। ওই যে সিনেমা আমরা দেখতাম না, রাজা যখন ইন করে তখন একজন বলতো না, হুঁশিয়ার হুঁশিয়ার। ওরকম হয়েছে ব্যাপারটা, জমজমাট। কিন্তু উনি আসার সঙ্গে সঙ্গে ওনারা দাঁড়ায় গেল, ওনারা মাইনা নিল না। কারা? এই যে আমাদের 11 দল, জামাত ইসলাম, এনসিপি। আচ্ছা, ওনারা তো আগেই বলছে আমরা মাইনা নিব না, আমরা ওইখান থেকে বাইরে যাবো, আগে বলছে না? তার মানে যাই না শুনেই তো উনি আসছে। দেখছেন কিভাবে ইজ্জতের ফালুদা বানায় দেয় এই সংবিধান। এই সংবিধান কিন্তু মানুষের ইজ্জতের ফালুদা বানায় দেয়। মহামান্য রাষ্ট্রপতির মান ইজ্জত নিয়ে খেলতেছে তো এই সংবিধান, আমি মনে করি। হ্যাঁ, দেখেন এই সংবিধানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এই কথা তো লেখা আছে, তাই না? কিন্তু এই কথাটা দিয়ে তো উনি ওনার বক্তব্য শুরু করে নাই। সংবিধানে যা লেখা আছে তা মানবেন না, সংবিধান মাইনাই তো উনি এখন রাষ্ট্রপতি। উনি যখন বক্তব্য রাখতে গেছে, তখন সবাই যখন দাঁড়ায় গেছে, উনি না বেকুব হয়ে গেছে, এমন এমন ভাবে তাকাইতেছিল যেন ব্যাপারটা উনি জানতেনই না। এই যে হট্টগোল হইতাছিল, চিল্লা চিল্লি হইতাছিল, এর মধ্যে দিয়ে কিন্তু উনি বক্তব্য দিয়ে যাচ্ছিল। কেউ শুনুক না শুনুক, ওনার দায়িত্ব উনি পালন করতেছিল। কিন্তু জনগণের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? উনি কেমন, মানুষটা কেমন, ওনার চরিত্রটা না কেউ ধরতে পারতেছে না। এক এক সময় এক এক রকম। তো নায়ক শাকিব খান এক এক ছবিতে এক এক রকম, কোন ছবিতে আর্মি, কোন ছবিতে আবার ডাকাইত, কোন ছবিতে মাফিয়া, কোন ছবিতে গরিবের বন্ধু। এরকম হয়ে গেছে ওনার চরিত্রটা। উনি এক এক সময় এক এক কথা বলতেছে, তো মানুষ কিভাবে নিবে উনাকে? এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে, এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম রক্ষিত হয়ে গেছে, সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন। ওনার বক্তব্যগুলো শুনেন, ওনার যতগুলো বক্তব্য আছে টুকরা টুকরা গুলা সব জোড়া দিয়া যখন কোন ইয়াং ছেলে বা এই নতুন প্রজন্ম কেউ দেখবে, কি শিখবে ওনার কাছ থেকে? উনি আজকে বক্তব্য শুরু করছে কি দিয়া জানেন? 2000 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে আর আওয়ামী লীগ ছাইরা দেয়, তখন আওয়ামী লীগ ছিল দুর্নীতির চ্যাম্পিয়ন। হ্যাঁ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। তখন সেই ডুইবা যাওয়া জাহাজের হাল ধরে বেগম খালেদা জিয়া। এই কথা দিয়ে উনি বক্তব্য শুরু করছে। আবার উনি বলতেছে ফ্যাসিবাদের কথা, মানে শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকার, তাদের কাছ থেকে দেশ মুক্ত করছে কারা?
তাদের নিয়েও কথা বলতেছে, মানে জুলাই 24-এর রক্ত দিছে শহীদদের কথা উল্লেখ করতেছে, সব রকম কথা বলতেছে, কিন্তু কারো মন জয় করতে পারতেছে না। কারণ মানুষ বুঝতে পারতেছে না আসলে মানুষটা কেন বারবার ডিগবাজি খাইতেছে। ওই যে জাহিদ খান চলে গেছে বিদেশে, আমেরিকা না কানাডায় আছে, সেই জাহিদ খানের মতো বারবার যদি ডিগবাজি দেয় একজন রাষ্ট্রপতি, তাহলে মান ইজ্জত থাকে, মান ইজ্জতের ফালুদা হয়ে যায় না ভাই? হ্যাঁ, ফালুদা হয়ে যায়। আসলে এই সুযোগটা দিয়ে রাখছে এই সংবিধান, এই সংবিধানে এই সুযোগ দিছে বলেই তো আজকে ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে। এই সংবিধানে এই সুযোগটা দিয়ে রাখছে তো ভাই, দিয়ে রাখছে বলেই তো উনি না যাইতে পারতাছে, না সরতে পারতাছে, না কিছু বলতে পারতাছে। উনাকে যেভাবেই চালাইতাছে উনি ওইভাবেই চলতেছে। ভাই ব্রাদার, আমাদের সিনেমার মধ্যে ওই যে সাপের ছবি হইতো না এক সময়, যারা জান ঝন্টু সাহেব আমার উস্তাদ, উনি খুব বানাইতো। উনি একটা ছবি বানাইছিল, নাচে নাগিন বাজে বিন, বিন বাজাইলে সাপ নাচে। এখানেও ভাই দেখলাম কে যেন বিন বাজাইতেছে দূর থেকে, আর উনি ওই ইশারায় নাচতেছে, এক এক সময় এক এক দিকে চলে যাইতেছে। দেখেন আজকে জামাত ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করছিল কেন আপনারা বাইরে চলে আসলেন, ওয়াক আউট করলেন। ওনারা বলছে 3টা কারণে। ডাক্তার শফিকুর রহমান 3টা কারণ বলছে। 3টা কারণের মধ্যে প্রথম কারণটা কি জানেন? এই যে গত 16 বছর এত জুলুম হইল, এত অত্যাচার হইল, মিডিয়ার ট্র্যাজেডি, শাপলা হত্যাকাণ্ড, আয়না ঘর, অত্যাচার, জুলুম, জুলাই 36টা দিন সারা বাংলাদেশে কোথায় না গন্ডগোল হয়েছে, কোথায় না লাশ পড়ছে, কই তখন তো উনি কোনো কথা বলে নাই, একদম চুপ ছিল। তার মানে কি উনি তো সেই স্বৈরার শাসকেরই একজন এবং উচ্চ পদের একজন, তাই না? কেন তখন উনি একটা বক্তব্য রাখে নাই? উনি তো রাষ্ট্রের অভিভাবক, অভিভাবক হিসাবে একটা বক্তব্য কেন রাখে নাই? তার মানে উনি আগের সেই স্বৈরা শাসককে সাপোর্ট দিয়ে গেছে, তাই না ভাই? দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা ভয়াবহ ব্যাপার তো। হ্যাঁ ভাই, কত বড় মিথ্যা কথা বলছে উনি। দেখেন উনি 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি নিজে ভাষণ দিয়ে বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে, যা উনি মঞ্জুর করছেন। এই কথা উনি নিজের বক্তব্যে বলছে, তো আমরা শুনছি তো, তাই না ভাই? ভিডিও আছে তো। কিন্তু দেখেন যখনই মতি ভাই, মানে ওই যে মানব জমিন পত্রিকার মতিউর রহমান সাহেব ওনার সাক্ষাৎকার নিতে গেল, তখন উনি বললো যে আমি তো পদত্যাগ পত্র দেখি নাই। দেখছেন কত বড় ভেজাল লাগাই দিল, মানে একেবারেই মিথ্যা, উল্টায় গেল। ওই জায়েদ খানের মতো পুরাই ডিগবাজি। এখানেই শেষ না। 3 নম্বরটা, এটা আরো ভয়াবহ অভিযোগ ভাই। হ্যাঁ ভাই, আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। গত 17-18 মাস ডক্টর ইউনূস স্যার যা যা করছে সব কিছুতে উনি সিগনেচার করছে। ওনার আদেশেই কিন্তু এই নির্বাচন হয়েছে। এই নির্বাচন মানে 2টা নির্বাচন একসঙ্গে হবে, ওনার আদেশেই কিন্তু হয়েছে, ওনার সিগনেচারেই হয়েছে এটা। তার মানে কি 2টা নির্বাচন একসঙ্গে হবে, 2টা নির্বাচন একসঙ্গে হয়ে গেল। তারপরে শপথ নেওয়ার কথা, শপথ নিবে কারা কারা? যারা সংসদে যাবার জন্য, এমপি হওয়ার জন্য নির্বাচন করছে তারা শপথ নিবে। আর কারা শপথ নিবে? যারা সংস্কার পরিষদের সাথে জড়িত, অর্থাৎ সংস্কার পরিষদের মেম্বাররা শপথ নিবে, একই দিনে শপথ নিবে। মানে এমপিরা যেদিন শপথ নিবে, সংস্কার পরিষদের মেম্বাররা ওই সেদিনই শপথ নিবে। জামাত ইসলাম 11 দল ওরা কিন্তু শপথ নিল, ওনারা নিল না। কিন্তু উনি একজন প্রেসিডেন্ট হিসাবে কি একবারও জিজ্ঞেস করছে বা ওনার এই বক্তব্যের মধ্যে উনি রাখছে এই কথাটা যে কেন আপনারা সংস্কার পরিষদের শপথ নিলেন না, ওইটা কেন ভঙ্গ করলেন, আপনারা কেন 70% মানুষের ভোটের অধিকার কায়রা নিলেন, এইটা কেন উনি বললেন না? এই জন্য আমরা ওই সংসদ থেকে বাইরে আসছি। আসলেই তো সত্যি কথা, ওনার সিগনেচার নিয়েই তো এই নির্বাচনটা হয়েছে। যা যা লেখা আছে ওই হ্যাঁ না ভোটের মধ্যে সবকিছু উনি জানে। গত 17-18 মাস যা কিছু হয়েছে সবগুলা ফাইলের মধ্যেই তো ওনার সিগনেচার আছে। যা যা অধ্যাদেশ জারি করা হয়েছে উনি তো সবকিছুতেই দস্তখত করছে। তার মানে কি দেখেন এখন আইসা উনি আবার পুরাটাই চেঞ্জ হয়ে গেলেন, অন্য কথা বলতেছে। ফ্যামিলি কার্ডের কথা ওনার বক্তব্যের মধ্যে আনতেছে, আবার 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের কথাও আনতেছে, 71-এর স্বাধীনতার কথা আনতেছে, কিন্তু বঙ্গবন্ধুর কথা আনতেছে না, আনতেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। অথচ এই একই মানুষ কিন্তু অতীতে কি বলছে সেই ভিডিওগুলো দেখলেই তো বুঝতে পারবেন। যার জন্য বলতেছি ভাই কেমন জানি হয়ে গেল। তার মানে কি হতাশায় কাজ করতেছে, এটা বুঝতে হবে। কিন্তু কেন বুঝতেছে না? ওনারা বুঝবে না কেন? ওনারা এত কিছু বুঝে এইটা বুঝবে না? অর্থাৎ ছপ্পু সাহেবকে কি ওনারা সরাবে না? না, সরাবে না। এই অঙ্কটা কইরাই আজকে ভিডিও থেকে বিদায় নেব। কেন সরাবে না বলেন তো? আপনারা একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন। দেখেন এই মুহূর্তে যদি আওয়ামী লীগের সেই রাষ্ট্রপতিকে বিএনপির রাষ্ট্রপতি না বানায়া ওনাদের নিজস্ব মানুষ ওইখানে বসায়, তাহলে কি হবে জানেন?
5 বছর পর যখন আবার নির্বাচন আসবে, সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আসতে হবেই। কিন্তু দেখেন 5 বছর পর একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন, 5 বছর পর যখন ওনারা ক্ষমতা থেকে চলে যাবে, ঠিক একই টাইমে তো রাষ্ট্রপতিকেও চলে যাইতে হবে। তার মানে কি, নতুন কেউ আসবে, নতুন কারো অধীনে সেই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা হবে। বুদ্ধিটা খেলাইছে এখানে। হ্যাঁ ভাই, তারেক রহমান সাহেবের মাথায় বুদ্ধি আছে না ভাই। এই যে উনাকে রাইখা দিল না, দেখবেন বছর খানিক রাইখা দিবে। অলরেডি এই কথা শোনাও যাচ্ছে যে বছর খানিক পর উনাকে বিদায় করে নিজেদের মানুষ বসাবে রাষ্ট্রপতির পদে। রাষ্ট্রপতির পদে নিজেদের মানুষ বসাবে। তাহলে হিসাবটা কি হলো দেখেন, 5 বছর পর যখন ওনারা চলে যাবে, আরো 1 বছরের জন্য ওনাদের রাষ্ট্রপতি কিন্তু ওই চেয়ারে বসা রইল। এখন যে 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওই সরকার কার অধীনে থাকবে? ওই রাষ্ট্রপতির অধীনে থাকবে, ওনাদের বসানো রাষ্ট্রপতির অধীনে থাকবে। আর এই রাষ্ট্রপতির যে কি ক্ষমতা এই সংবিধানে দিয়ে গেছে, এটা তো আপনারা হারে হারে টের পাইতেছেন। কেউ কি সরাইতে পারছে? গত 18 মাসে ওই রাষ্ট্রপতিকে পারে নাই, তখনও কেউ সরাইতে পারবে না। ওই ওনাদের বাছাই করা পছন্দের রাষ্ট্রপতির অধীনেই ওই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। আর ওই নির্বাচনে প্রভাব খাটাইতে পারবে ওনাদের রাষ্ট্রপতি। হিসাবটা হইলো এইখানেই। এই হিসাবই রাইখা দিছে, অন্য হিসাবও থাকতে পারে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন গেল, প্রচুর আলোচনা পর্যালোচনা হচ্ছে তথাকথিত রাষ্ট্রপতি আওয়ামী লীগের চুপ্পুকে দিয়ে বিএনপির লিখিত ভাষণ পড়ানো, এটা নিয়ে ওয়াকআউট করা বিরোধী দলের নেতাকর্মীদের স্লোগান এবং সবকিছু মিলিয়ে এগুলো বেশ ইতিমধ্যে গণমাধ্যমে চলে আসছে। আমি একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, বসেন, দায়িত্ব নেন অথবা দায়িত্ব পান, এই মানুষগুলো আসলে কি পরিমাণ ইনডিগনিফাইড, মানে ব্যক্তিত্বহীন, মানে মেরুদণ্ডহীন, বোনলেস, পাইনলেস। এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এবং শোকেস আজকে হয়েছে পার্লামেন্টে এই সোকল প্রেসিডেন্ট চুপ্পুকে নিয়ে। এবং চুপ্পুকে নিয়ে এর আগে আমি বলেছি, চুপ্পু তো ছাত্রলীগের রাজনীতি করতো শেখ মুজিবের সময়, আগে পরে। এবং শেখ মুজিব যখন ক্ষমতায়, তখন সে ওই ডিলারশিপ নিয়েছিল, রেশনের দুধ বিক্রির ডিলারশিপ, এবং সেখানে সে প্রচুর চুরিচামারি করে, ঘাপলা করে, তাকে তখন জেলে যেতে হয়েছিল। এবং জাসদের একজন নেতা, যিনি অন্য একটা খুনের মামলায়, ওইখানে একটা মিথ্যা মামলায় উনি জেলে ছিলেন পাবনাতে, একই সাথে চুপ্পুর সাথে জেল খেটেছে। সেই লোক আমাকে বলেছে আর কি, যে রেশনের দুধ চুরি করার একটা মামলায় এই চুপ্পু তখন জেল খেটেছে। তারপরে তো আপনার বহুবার ফেলটেল করে টোরে, ডিগ্রি ল করে টোরে 80-র দশকের শুরুর দিকে সম্ভবত জাজ হয়েছে। এবং তার যারা সমসাময়িক যারা জাজ ছিলেন, সে খুবই দুর্নীতিবাজ বিচারক হিসেবে পরিচিত ছিলেন তার চারপাশে। এরপরে তো আবার দুদকের কমিশনার হলেন। তাকে বস্তা ভরে যারা টাকা দিয়ে আসছে তারা আমাকে বলছে যে সে এই লেভেলের একটা দুর্নীতিবাজ মানুষ ছিলেন। এরপরে হচ্ছে বিদেশে সেকেন্ড হোম করেছে, দুবাই, মালয়েশিয়া, এগুলোর মানে ভিডিও, এগুলোর ডকুমেন্টেশন আসছে। হাসিনাকে নিয়ে তার যে তেল দেওয়া মানে ব্যক্তিত্বহীন বক্তব্য, সেগুলো এসছে। তারপরে গণ অভ্যুত্থান হয়ে গেল, তার পদত্যাগ চাইলাম আমরা, বারবার আন্দোলন হয়েছে বিএনপির কারণে, বিএনপির উস্কানি এবং আরও কিছু সামরিক বেসামরিক প্রশাসনের উস্কানির এবং সহযোগিতার কারণে তাকে সরানো যায় নাই। তো সেই রকম একটা বাস্তবতায় আজকে একটা নির্বাচন হয়েছে, মোটা দাগে মোটামুটি চুরি চামারি রিগিং হয়ে একটা নির্বাচন হয়েছে, যেটা মোটা দাগে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি এখানে সংসদে অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়েছে। গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা ছিল, আওয়ামী লীগ জাতীয় পার্টি তো রাজনৈতিকভাবে শূন্য হয়ে গেছে। তো সেই জায়গাতে আজকে একটা চুপ্পু ক্যারেক্টার শুধু দেখেন আর কি। এবং এই চুপ্পু ক্যারেক্টারটা কিন্তু শুধু রাষ্ট্রপতি আকারে না, আপনি পুরো সমাজের পরতে পরতে দেখবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আওয়ামী লীগ থাকার সময় আওয়ামী লীগের দালালি করেছে, বাটপারি করেছে, চুরিচামারি করছে। বিএনপি ক্ষমতায় আসছে, ওভারনাইট দেখবেন এরা বিএনপি হয়ে যায়। বিএনপির একটা আত্মীয় স্বজন খুঁজে বের করে। ধরেন একসময় বিএনপি ক্ষমতায় ছিল, তখন ছাত্র দলের রাজনীতি করছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তখন প্রশাসনে দায়িত্ব পালন করতেছে, তখন তার বাড়ি গোপালগঞ্জ। আবার গোপালগঞ্জের পরিচয়টা বিক্রি করে প্রশাসনে ভালো পদবি পেয়ে গেছে। আবার ঠিক উল্টাটা। তো এই যে চরিত্র, বেনজির ক্যারেক্টার দেখেন, যে প্রচণ্ড একটা নেমোখেরম হারাম টাইপের একটা লোক, সে আবার দেখেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বনে গেল, ভুয়া চোয়া পিএইচডি করছে জাহাঙ্গীরনগরের এক ক্রিমিনাল প্রফেসরের কাছ থেকে, আরও কয়েকজন করছে এরকম। তো এই যে টোটাল ক্যারেক্টার দেখবেন, ডাক্তারদের মধ্যে আছে, পেশাজীবীদের মধ্যে আছে, এই বিএনপির যারা সম্প্রতি
যারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, এমপি, মন্ত্রী, সংসদের বিভিন্ন দায়িত্ব পেয়েছে, এদের বিশাল সংখ্য 111-এর সময় এই বিএনপি ভাঙার জন্য দিনরাত কাজ করেছে। উত্তরপাড়া, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, আওয়ামী লীগ, দিল্লির গোলামি করা, সব কিছু করেছে। দিল্লির অমিত শাহের দরগায় গিয়ে কুর্নিশ করা, মাথা নত করে আসা। তারপরে সম্প্রতি ভারতের হাইকমিশনের ইফতার মাহফিলে দেখলাম কি পরিমাণ মন্ত্রী মিনিস্টাররা ওখানে ওই হাজিরা দিতে গিয়েছে। তো এই রকম একটা ব্যক্তিত্বহীন রাজনৈতিক জনগোষ্ঠী কিভাবে এই দেশটার স্বাধীনতা আজাদির জন্য লড়াই করবে, ইনসাফের জন্য লড়াই করবে, এবং এই মানুষগুলোকে আবার পদস্থ করেছে বিএনপির সরকার। এরপরে দেখেন যে রাজনীতি করে নাই, অর্থনীতি জানে না, ব্যাংকিং এক্সপিরিয়েন্স নাই। এক লোকরে ছোটোখাটো একটা গার্মেন্টস ব্যবসায়ী, দেউলিয়া, ঋণখেলাপি, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় দিছে। তারপরে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য দেখলাম দৌড়ঝাঁপ করতেছে, যারা আসলে কখনো বিএনপি করে নাই, কিন্তু এখন দেখলাম যে প্রচুর তদবির করতেছে বিভিন্ন জায়গায় জায়গায়। এইরকম টোটাল রাষ্ট্রের জায়গাগুলোতে দেখবেন জামাতের আমিরের একজন অ্যাডভাইজারের কথা সম্প্রতি এক্সপোজড হয়েছে। এই লোক একটা ফটকাবাজ, খুবই তাকে ডিপ্লোম্যাটিক সার্কেলে বিভিন্ন মিটিং টিটিংয়ে আমি একবার দেখেছি, খুবই অযোগ্য একটা লোক, অসৎ এবং ফটকাবাজ টাইপের লোক। তাকে যখন জামাতের আমিরের অ্যাডভাইজার করা হয়েছে তখনই কিন্তু অনলাইনে জামাতের যারা শুভাকাঙ্ক্ষীরা ছিল তাকে সতর্ক করেছে, তথ্য প্রমাণ দলিল দিয়ে যে এই লোকটা আওয়ামী লীগের সাথে খুবই ঘনিষ্ঠ একজন ছিল। তো সেই রকম একটা ফটকাবাজ লোক জামাতের আমিরের উপদেষ্টা হয়েছে, মানে আবার ইংল্যান্ডে লেখাপড়া করেছে এই লোকটা। তাহলে কি পরিমাণ ব্যক্তিত্বহীন, বোনলেস লোক। আবার আওয়ামী লীগের সাথে কাজ করেছে, আবার একটা টাইম ইন্টারভিউর সময় জামাতের অ্যাডভাইজার হয়ে গেল, আবার এখন বিএনপির ফরেন মিনিস্ট্রিতে এসে চিঠি লেখা, ওখানে পদমর্যাদার পদ চায়। তাহলে কি পরিমাণ, এগুলো হচ্ছে জাস্ট ক্যারেক্টার আর কি। আপনারা যদি দেখেন বাংলাদেশের জাতীয় চরিত্রের মধ্যে এগুলো দেখবেন পরতে পরতে আছে। রাজনীতিবিদদেরা যেহেতু আপনার অন স্পট বেশি থাকে, ফ্রন্টলাইনে বেশি থাকে, তাদেরকে গণমাধ্যমে বেশি দেখা যায়, তাদের এই পোল্টিবাজিগুলো চোখে পড়ে বেশি। ওই দল করছে, সেই দল করছে, সেই দল করছে, আবার মানে একদম আদর্শ পরিবর্তন করে ভিন্ন দলের রাজনীতি করতেছে শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়ার জন্য। এই রকম প্রত্যেকটা প্রশাসনের জায়গাতে এই ব্যক্তিত্বহীন, ক্ষমতার কাছাকাছি থাকা, হিসাব নিকাশ বদলে ফেলা সময়ের সাথে সাথে, এই চুপ্পু ক্যারেক্টার। তো চুপ্পু একটা ক্লাসিক্যাল সাইকোপ্যাথিক ক্যারেক্টার বাংলাদেশের, যেটা শুধুমাত্র আজকের দিনের জন্য না, এটা আপনি পুরো সমাজের মধ্যে এটা পাবেন। এবং এই কারণে যেটা হয়েছে যে রাষ্ট্রের ভিতরে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা কখন পলিটিক্সে আসে না, রাষ্ট্র গঠন প্রক্রিয়াতে অংশগ্রহণ করে না, করতে পারে না। কারণ তার সম্মান, মর্যাদা, ব্যক্তিত্ব, এই যে যখন তখন মাথা নত করতে না পারা, কুর্নিশ করতে না পারা, সেগুলো যেটা করে তাকে ক্ষমতার কাছে আসতে দেয় না। কারণ ক্ষমতার আসে হলে প্রচুর চাটুকার থাকে, গোলাম তারা পছন্দ করে, দাস প্রকৃতির লোকদেরকে তারা পছন্দ করে। এবং এই পছন্দ প্রক্রিয়াতে যেটা হচ্ছে যে রাষ্ট্র দুর্বল হয়ে যায়, এবং সেটা আমরা বারবার দেখি। আজকে দেখেন চুপ্পুকে দিয়ে যে বক্তব্যটা বিএনপি দেওয়া হয়েছে, মানে চুপ্পুর যদি ন্যূনতম ব্যক্তিত্ববোধ থাকতো তাহলে আসলে সে কী করতো? যে সেই লোকটা যে একটা চোর দালাল টাইপের লোক, এবং যে লোকটা হাসিনার আমলে কি বলছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, আজকে আবার বাংলাদেশ জিন্দাবাদ বলছে, হাসিনারে ফ্যাসিবাদী শাসক টাসক হাবি জাবি সব বলছে, জুলাইয়ের শহীদ, বাংলাদেশের জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক পর্যন্ত বলাইছে এই লোকটাকে দিয়া। তাহলে চিন্তা করে দেখেন এই লোকটার আজকে কি পরিমাণ জিব্বা রুজু করতে হয়েছে বা বাসায় গিয়া। তার জিব্বা তো জমজমের পানি দিয়া, সাবান টাবান আর এসের আলমের 1 নম্বর পচা সাবান দিয়া ব্যাপক ধোয়া পাল্লা করতে হয়েছে। করার পরে অবস্থা কীরকম দেখেন। তাহলে বাংলাদেশের লোকরা কি পরিমাণ, বাংলাদেশের শিক্ষিত সমাজ কি পরিমাণ ব্যক্তিত্বহীন হয়েছে, নির্লজ্জ হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা আপনারা কি বলবেন। আজকে যেই তুলকালাম কাণ্ড ঘটে গেল, এই তুলকালাম কাণ্ড নিয়ে আপনাদের কি বলার রয়েছে? আসলে আপনারা আপনাদের মতামত, ওপিনিয়নটা কমেন্টে উল্লেখ করে লিখে জানাবেন যে রাষ্ট্রপতির অপসারণ কি জরুরি, অত্যন্ত? আপনারা কি চাচ্ছেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করা উচিত? শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরানো উচিত বলে কি আপনারা মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন। আপনারা কি মনে করছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যদি জামায়াত এনসিপি বলে রাষ্ট্রপতিকে অপসারণের কথা, তাহলে হয়তোবা শেষ পর্যায়ে কম্প্রোমাইজ করতে পারে, সমঝোতা করতে পারে জামায়াত এনসিপির সঙ্গে বিএনপি সরকার, এবং আপোষ করে সমঝোতা করে তারা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিযুক্ত করতে পারে।
এরকম ধারণা করছে বিশ্লেষকরা। দেখা যাক শেষ পর্যায়ে কি হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদে বহাল রাখে নাকি তাকে অপসারণ করে। যেহেতু জামায়াত এনসিপির তরফ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে, স্পষ্টভাবে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে, এছাড়া বিকল্প কোনো ওয়ে নাই, বিকল্প কোনো উপায় নাই। আপনারা জানাবেন কি ভাবছেন আপনারা। আল্লাহ হাফেজ।